এসএসসি এবং এইচএসসি দের জন্য কানেক্টর সবসময় একটা ভয়ের বিষয়, কারণ উত্তর করা যায় না। আর যখন উত্তর করিও আমরা শিওর না যে হলো কিনা, কারণ কানেক্টরসের প্রায় সকল অর্থই মনে হয় যে একই। সো আমার আজকের এই ভিডিওটি দুটো পার্ট থাকবে। এই ভিডিওটি হচ্ছে পার্ট 1, এবং এখানে আমি দেখিয়েছি তোমাদের বোর্ড থেকে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে কানেক্ট করে উত্তর করতে হয়, এবং বিষয়টি একদম খুব পরিষ্কারভাবেই তুলে ধরা হয়েছে যাতে অ্যাটলিস্ট প্রতিটা স্টুডেন্ট বোঝার শক্তিটা থাকে। তবে এই ভিডিওটির আগে কানেক্টরসের ওপর দুটো পার্ট ছিল, বেসিক আইডিয়া। সেই স্মার্ট আইডিয়াগুলো অবশ্যই আগে দেখে তারপরে এই ভিডিওটা শুরু করতে হবে। সো লেটস গেট স্টার্ট। কানেক্টরস প্র্যাকটিস বোর্ড সেন্টেন্সেস। এখানে শুরুতেই আমি বলে নিচ্ছি, কানেক্টরস উত্তর করতে গেলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজটি পড়তে হবে, এবং উত্তরের অংশটুকু তার আগের বাক্যের অংশটুর সাথে কানেক্ট করে উত্তরের অংশটুকু কি হতে পারে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই বিষয়টা মাথায় রেখেই প্রতিটা স্টুডেন্টের অবশ্যই কানেক্টরস করতে হবে। এই নিয়মটা ফলো করলে কানেক্টরস আনসার করা অসম্ভব কিছুই না। যেমন এই বাক্যটিতে লেখা আছে, ম্যান ইজ এ সোশ্যাল বিং। আ ম্যান ক্যানট লিভ অ্যালোন ড্যাশ ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল। নাও এখানে ম্যান ইজ এ সোশ্যাল বিং, তোমার হাতে ক্লু দেওয়া হলো যে মানুষ সামাজিক জীব। ড্যাশ মানুষ একা বাস করতে পারে না। মানুষ কেন একা বাস করতে পারে না? কারণ মানুষ সামাজিক জীব। এখন কারণ অর্থে কিন্তু আমরা স্পষ্ট এখানে লিখতে পারি, তাই মানুষ একা বাস করতে পারে না, কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব। তো এখানে সো ম্যান ক্যানট লিভ অ্যালোন এই কথাটা আমরা লিখতে পারি। ড্যাশ ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে মানুষ তাই সবাই একত্রেই বাস করে আসতেছে। এখন প্রথমটাতেও তাই দিলাম কারণ অর্থে, পরেরটাও কিন্তু তাই আসে, কিন্তু আমরা অলরেডি বলেছিলাম কানেক্টরসের নিয়ম অনুযায়ী এক বাক্যের একটি কানেক্টর বারবার ইউজ করা যাবে না। তাই এখানে আমরা ইউজ করতে পারি দ্যাট ইজ ওয়াই অথবা ফর দিস রিজন। মনে রাখতে হবে এই দ্যাট ইজ হোয়াই অথবা ফর দিস রিজন সো এর মতোই একই রূপ, জাস্ট একটি বাক্যে একটি কানেক্টর বারবার ইউজ করা যায় না, তাই আমরা এখানে দ্যাট ইজ হোয়াই অথবা ফর দিস রিজন ইউজ করতে পারি। পরের প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, ওয়াটার ইজ আ ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। দিস এলিমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ ড্যাশ ফার্মার্স use chemical fertilizers and insecticides in their field. Rain and flood wash away these chemicals. They get mixed with water in rivers, canals and ponds dash pollute it. Dash mills and factories throw their poisonous chemicals and waste product into water. Dash water vehicles also pollute water by dumping food waste and human waste into it. Dash insanitary latrines and unsafe drains also contribute to water pollution. এটা বেশ বড় প্যাসেজ থেকে আমি কিছুটা কালেকশন করেছি এখানে। এখন শুরুতেই বলা আছে পানি হচ্ছে প্রকৃতির বা আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন ড্যাশ দিস এলিমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। দেখো এখানে কিন্তু কোনো শূন্যস্থান বা কিছু নেই, তার মানে এই ওয়াটার থেকে শুরু করে ওয়েস্ট পর্যন্ত পুরো একটা বাক্য। এখন পানি গুরুত্বপূর্ণ, তাহলে গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের কি করা উচিত? এটাকে সেভ করা উচিত। কিন্তু এই এলিমেন্টটাকে আমরা বিভিন্নভাবে নষ্ট করছি বা দূষিত করছি। এখন তাহলে ঠিক তার উল্টো ঘটনা ঘটে গেল, যেটা আমাদের আরো রক্ষা করার কথা সেখানে আমাদের হয়ে গেল আরো দূষিত করা হচ্ছে। তাই এখানে আমরা লিখতে পারি বাট, বা এখানে আমরা বাটের পরিবর্তে লিখতে পারি দো। চাইলে অলদো লেখাও যাবে। এখন দো, অলদো, বাট এগুলো কিন্তু সরাসরি বিপরীত একটা অর্থই প্রকাশ করে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু কানেক্টরসে এই অংশটা কন্ট্রাস্ট দিয়ে পড়িয়েছিলাম। দেখো আইডিয়া 1 কন্ট্রাস্টে যখন কোনো ঘটনা ঠিক তার উল্টো ঘটে, যা হওয়ার কথা ঠিক তার উল্টো হচ্ছে, বিপরীত কিছু ঘটছে, তখন অলদো, দো, বাট, ইয়েট ইত্যাদি ব্যবহার হয়। নাও পরের অংশটা আমরা দেখি কি লেখা আছে। পরের অংশ দেওয়া আছে, এখন আমরা বাক্যটা পড়ে এটাই বুঝলাম যে পানি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এটাকে বিভিন্নভাবে
পলিউট করা হচ্ছে। এখন বিভিন্নভাবে যখন পলিউট করে সেটার কিন্তু বেশ কয়েকটা ধাপ থাকে বা বেশ কয়েকটা রিজন থাকে বা বেশ কয়েকটা ধারাবাহিকতা থাকে, বেশ কয়েকটা নিয়মমান্ত্রিকভাবেই সেটা ঘটছে। যখন এরকমভাবে কোনো ঘটনা একের পর এক প্রতিদিনই প্রায় ঘটতে থাকবে তখন কিন্তু এই ঘটনা একটা লিস্ট হয়ে যায় বা ঘটনা একটা ধারাবাহিকতা চলে আসে। যখন কোনো প্যাসেজ ন্যারেশনের ধারাবাহিকতা চলে আসে তখন কিন্তু বাক্যটা আমাদের আইডিয়া নং কততে চলে যায়, লিস্টিংয়ে চলে যায়। খেয়াল করো, আইডিয়া 4-এ আমরা কানেক্টরসে জানি আমরা লিস্টিং পড়েছিলাম, এই লিস্টিংয়ে চলে যায়। লিস্টিং বলতে ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি ইত্যাদি ব্যবহার হয়। এখন এখানে কিভাবে লিস্টিংটা ব্যবহার হবে সেটা আমরা একটু দেখি। তাহলে পানি অনেকভাবেই দূষিত হয়, তার ভিতরে একটা কারণ হচ্ছে ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ড। কৃষকেরা কেমিক্যাল ফার্টিলাইজার্স এবং ইনসেকটিসাইডস তাদের জমিতে ব্যবহার করে। স্বাভাবিক, যদি জমিতে ব্যবহার করে তাহলে অবশ্যই সেখানে পানি দূষণ হওয়ার একটা সুযোগ আছে। তাহলে এখানে আমরা বলতে পারি ফার্স্টলি, প্রথমত। আচ্ছা, তারপর আমরা পরের বাক্যটা আমরা দেখতে পাচ্ছি। তার আগে একটু হলুদ বোল্ড করে নেই। হ্যাঁ, পরের বাক্যে লেখা আছে ড্যাশ rain and flood wash away these chemicals. They get mixed with water in rivers, canals and ponds and dash polluted. কোশ্চেন হচ্ছে এই অংশটা কি অর্থাৎ পানি দূষণের কি কারণ, নাকি এই অংশটাকে বেসিক্যালি এই কেমিক্যাল ফার্টিলাইজার্স এবং ইনসেকটিসাইড কিভাবে দূষিত হয়ে যাচ্ছে তার একটা প্রক্রিয়ার বর্ণনা। এখানে কিন্তু তার একটি প্রক্রিয়ার বর্ণনা দিচ্ছে, কারণ বলছে না। তাহলে এখানে ড্যাশ রেইন অ্যান্ড ফ্লাড ওয়াশ অ্যাওয়ে দিস কেমিক্যালসের কথা বলছে। দে গেট মিক্সড উইথ ওয়াটার ইন রিভার্স, ক্যানলস অ্যান্ড পন্ডস ড্যাশ পলিউটেড। এখন এখানে আমাদের একটা কারণ বোঝাচ্ছে যে কেন পলিউট হচ্ছে, কারণ এগুলো মিশে যাচ্ছে, পানির সাথে এটা মিশে যাচ্ছে। সেটা কিভাবে? অর্থাৎ এই জায়গাটায় আমরা স্পষ্টই বুঝতে পারছি কেমিক্যাল ফার্টিলাইজার্সগুলো রেইন বা ফ্লাডের মাধ্যমে পানিগুলোকে ধুয়ে আরেক জায়গায় অর্থাৎ নদী বা পুকুরে যে এগুলো দূষিত হচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়াতে রেইন এবং ফ্লাড ওয়াশ করে এটাকে দূষণ করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে। তাই এটা কিন্তু একটা কারণ। তাই এখানে আমরা লিখতে পারি অ্যাজ। আমরা জানি অ্যাজ একটা কারণ হিসেবে আসে। এখন অ্যাজ কিন্তু আবার দ্যাট ইজ হোয়াই বা ফর দিস রিজন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু আসে। বাট দ্যাট ইজ ওয়াই ফর দিস রিজন হচ্ছে যখন একটি পুরো বাক্যকে অর্থাৎ একটি সিম্পল বাক্যকে মডিফাই করে। বাট এখানে কিন্তু আমরা দ্যাট ইজ ওয়াই বা দ্যাট ইজ ওয়াই ফর দিস রিজন দিচ্ছি না, কারণ এখানে একটি সিম্পল বাক্য নেই। এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি একটা কমপ্লেক্স বাক্য দেওয়া আছে। তাই এখানে কারণ হিসেবে লিখবো অ্যাজ। এবং দেখো তাহলে বাক্যটা বাংলা কি হচ্ছে, অ্যাজ রেইন অ্যান্ড ফ্লাড ওয়াশ অ্যাওয়ে দিস কেমিক্যালস দে গেট মিক্সড উইথ ওয়াটার ইন রিভার্স, ক্যানলস অ্যান্ড পন্ডস ড্যাশ পলিউটেড। প্রথমে মিশে যাচ্ছে নদী, নালা এবং পুকুরের সাথে, এবং কি করছে সাথে সাথে তাকে অর্থাৎ এটাকে সরাসরি পলিউট করে দিচ্ছে। নাও অ্যান্ড কিন্তু দুটো বাক্যকে যুক্ত করলো, দুটো বাক্যকে বা দুটি বাক্যের দুটি অংশকে যুক্ত করলো। তাই এই অংশটা আমরা অ্যান্ড দিয়ে শেষ করলাম। পরের বাক্য লেখা আছে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ থ্রো দেয়ার পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট ইনটু ওয়াটার। এটা কিন্তু পানি দূষণের একটি কারণ। তার মানে আমরা প্রথম একটি কারণ লিখেছিলাম ফার্স্টলি, তাহলে সেকেন্ড হিসেবে এখানে আমরা সেকেন্ডলি একটা কারণ লিখতে পারি। তাহলে এখানে আনসার করতে পারি আমরা সেকেন্ডলি। আচ্ছা, নাও সেকেন্ডলি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ এটাও পানি দূষণে ভূমিকা পালন করছে। এক নম্বরে দেওয়া আছে ওয়াটার ভেহিকলস অলসো পলিউট ওয়াটার বাই ডাম্পিং ফুড ওয়েস্ট অ্যান্ড হিউম্যান ওয়েস্ট ইনটু ইট। ওয়াটার ভেহিকলস বলতে এই লঞ্চ, স্টিমারগুলোও কিন্তু তাদের তেল জাতীয় যে বজ্র পদার্থ আছে, তারপর হচ্ছে মনুষ্য তৈরি যে আমরা হিউম্যান ওয়েস্টগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা থ্রো করার মাধ্যমে আমরা এই পানি দূষণ করছি। তাহলে এটা একটা 3 নম্বর রিজন হতে পারে। তাহলে সেকেন্ড রিজন যদি সেকেন্ডলি হয় তাহলে থার্ড রিজনকে আমরা লিখতে পারি থার্ডলি। নাও থার্ডলির পরের বাক্যটা কি হতে পারে আমরা একটু দেখি। ড্যাশ ইনস্যানিটারি ল্যাট্রিনস অ্যান্ড আনসেফ ড্রেইনস অলসো কন্ট্রিবিউট টু ওয়াটার পলিউশন। এছাড়াও এটা যদি সর্বলাস্ট আমরা ভাবি
তাহলে কিন্তু আমরা ফাইনালি লিখতে পারি, কারণ আমরা জানি ইনস্যানিটারি লেট্রিনস অ্যান্ড আনসেফ ড্রেনস অলসো কন্ট্রিবিউট টু ওয়াটার পলিউশন, অর্থাৎ মানুষের অস্বাস্থ্যকর যে মলমূত্র আছে সেটাও কিন্তু কোনো না কোনোভাবে একসময় পুকুরে বা নদীতে গিয়েও কিন্তু পানি দূষণ করছে। এছাড়া আমরা জানি যে রাস্তার পাশে যে আনসেফ ড্রেন আছে, যে ড্রেন ময়লার পানি সরাসরি নদীতে গিয়ে বা পুকুরে যাচ্ছে, সেটাও কিন্তু ওয়াটার পলিউশনে বেশ ভূমিকা পালন করছে। তাই এখানে আমরা ফাইনালি লিখতে পারি। তো এভাবে যখন একটি বাক্যে আমরা দেখব প্যাসেজের ক্ষেত্রে একটি ধারাবাহিকতা অবলম্বন করছে এবং প্যাসেজটা ধারাবাহিকভাবেই একের পর এক কোনো কিছু বর্ণনা হচ্ছে, তখন সেই জায়গাটা আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, অবশেষে ফাইনালি দিয়ে আমরা বাক্যটা শেষ করতে পারি। এই প্যাসেজটি এসেছে বরিশাল বোর্ড 2017-তে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি আ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আ ব্রুক ড্যাশ আ ল্যাম ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য ডাউন স্ট্রিট অফ দ্য সেম ব্রুক। এখন একটি সিংহ একটি ব্রুক থেকে, আমরা ব্রুক মানে হচ্ছে ছোট ছোট নদী, বিশেষ করে এটি বড় বড় গহীন জঙ্গলের ভিতরে থাকে, এগুলোকে নালাও বলা যায়, আর ছোট ছোট নদীগুলোকে সাধারণত ব্রুক বলে। তাহলে একটি লায়ন বা সিংহ একটি ব্রুক থেকে পানি খাচ্ছিল বা পানি পান করছিল। এখানে ঠিক আমরা আবার এখানেও লেখা আছে আ ল্যাম ওয়াজ অলসো ড্রিঙ্কিং। এখন খেয়াল করো, অলসো ড্রিঙ্কিং দিয়ে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে সেও পানি পান করছিল, অর্থাৎ সে কে, এটা হচ্ছে কোনো ভেড়ার ক্ষেত্রে বোঝাচ্ছে এখানে। তো ভেড়াও কিন্তু সেই একই ব্রুক থেকে, অর্থাৎ একই ছোট নদীর থেকেই, ডাউন স্ট্রিম থেকে, অর্থাৎ যেই স্রোতটা বয়ে গেছে সেটার কোনো একটা অংশ থেকে সেও পানি পান করছিল। নাও দুটো ঘটনা, একটা হচ্ছে লায়ন আর একটা হচ্ছে আ ল্যাম, দুইজনেই কিন্তু সেম টাইমে ঘটিয়েছিল। যখন একই কাজ দুটো পাশাপাশি ঘটে তখন কিন্তু আমরা একটা আইডিয়া পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। আমরা এখানে লিখতে পারি অ্যাট দ্য সেম টাইম। সেম কথাটাকে আমরা আবার লিখতে পারি সিমিলারলি, তাহলে এখানে লেখা যাবে। নাও অ্যাট দ্য সেম টাইম, সিমিলারলি ইত্যাদি বেসিক্যালি বাক্যের, দুটি বাক্য যখন পাশাপাশি দুটো ঘটনাকে একত্রে বোঝায় তখন সাধারণত অ্যাট দ্য সেম টাইম অথবা সিমিলারলি বোঝায়। তাই এখানে অ্যাট দ্য সেম টাইম বা সিমিলারলি হয়েছে। তো এই ছিল কানেক্টরস প্র্যাকটিসের বোর্ড সেন্টেন্সেসের কিছু সেগমেন্ট। আমার এর উপর আরেকটি প্র্যাকটিস নং পার্ট 2 থাকবে, যাতে স্টুডেন্টরা মৌলিক বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।